জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের অন্যরকম নিন্দুকের ডায়েরিতে আমাদের সঙ্গে আজকে যিনি আছেন তিনি কামারহাটির তিনবারের বিধায়ক শুধু নন, তিনি যাদের উত্তরসূরি তারা বাংলার যে বাম রাজনীতি বা কমিউনিস্ট আন্দোলন তাদের মধ্যে পথিকৃৎ হিসেবে বলা যায়, যেমন রাধিকা রঞ্জন ব্যানার্জি, শান্তি ঘটক, তারপরেই কামারহাটির মানুষ যারাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন তার নাম মানস মুখার্জি। দক্ষ ক্রীড়া সংগঠক, রাজনৈতিক সংগঠক, বিভিন্ন ক্ষেত্রে তার বিস্তৃতি, সাংস্কৃতিক জগতে তার অবাধ চলাফেরা। তার সঙ্গে আজকে আমরা নিন্দুকের ডায়েরির সামান্য একটা অংশ, ছোট্ট একটা অংশ আমরা নিন্দুকের ডায়েরি নিয়ে আলোচনা করবো। মানুষ এই যে পরম্পরা বহন করে চলেছেন রাধিকা রঞ্জন ব্যানার্জি, শান্তি ঘটক, তারপরে আমাদের বিরুদা, এদের যে পরম্পরা আপনার মধ্যে বইছে, কামারহাটিতে যে বইছে, সেই পরম্পরার কোথাও কি ছেদ দেখতে পাচ্ছেন? কোথাও কোনো মনে হচ্ছে যে কোথাও আমি একটু যুক্ত করে দেই যে আমার এটা তো আছেনি, আমার পার্টি জীবন গড়ে উঠেছে মূলত প্রভাস রায়, গোপাল বোস, ক্ষুদিরাম ভট্টাচার্যদের হাতে। পরবর্তীকালে শান্তিদা, রাধিকা এরা আছেনি। দুই হচ্ছে যে প্রশ্নটা করলে যে এদের ঘরানা ছিল অনেক পিছিয়ে পড়া টেকনোলজি, অনেক পিছিয়ে পড়া সমাজ, যেটাকে আজকে বলা হয় তথাকথিত আধুনিক সমাজ। এই আমলে শান্তি ঘটক, রাধিকা ব্যানার্জি বা প্রভাস রায়, গোপাল বোসরা এই পরিবেশের সামনে অভ্যস্ত ছিলেন না। যদিও এদের অনেকেরই, প্রভাস রায়, ক্ষুদিরাম, গোপাল বোস, এরা স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে কংগ্রেস, তারপরে কমিউনিস্ট আন্দোলনে এসছেন। এই অবস্থায় তুমি যে দিকের কথা ভাবছো, আমি যেহেতু আমার ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পার্টি জীবন গড়ে ওঠা শুরু করেছে 60-এর দশকের মাঝামাঝি সময় থেকে, পরবর্তীকালে 70-এর দশক এদের পেয়েছে। সেই সময় কমিউনিস্ট নেতা কর্মীদের যে উদ্যোগ ছিল এবং যে পরিমাণ ত্যাগ ছিল, যে পরিমাণ কমিউনিস্ট পার্টির প্রতি তিতিক্ষা ছিল, নিজের দায়িত্ব নিজে পালন করব, তার মধ্য দিয়ে পার্টির অন্যান্য তলার কমরেডদের উদ্বুদ্ধ করব, দৃষ্টান্ত স্থাপন করব, সেক্ষেত্রে কিছুটা তো খামতি আছেই। যেমন বিমানদাকেও আমি ছাত্র আন্দোলন থেকে তার সান্নিধ্য পেয়েছি। এইটার কিছুটা তো ঘাটতি আছেই। তবে একটা জিনিস বলবো যে তখনকার সমাজ আর আজকের এই নয়া অর্থনীতির যুগের সমাজ সবটাই এক না। কিন্তু তারপরেও একজন কমিউনিস্ট কর্মীর, একজন কমিউনিস্ট নেতার যেভাবে চলা উচিত সেক্ষেত্রে ঘাটতি থাকছে। ত্যাগ এবং তিতিক্ষা, সবার উপরে সাহসিকতা, শত্রুকে শত্রু বলে ভেবে নেওয়া। শত্রু মানে তো ব্যক্তিগত শত্রুতা না, শ্রেণী শত্রু। কমিউনিস্ট আন্দোলন এবং বুর্জোয়া দক্ষিণপন্থী আন্দোলন, তার মধ্যে যে বিভেদটা, সেটা আজকাল খুব একটা কিছুটা ঘাটতি আছেই, বিশেষ করে নতুন যারা পার্টিতে আসছেন তাদের ক্ষেত্রে। কাজেই সেটা আমি একেবারে আউট করতে পারবো না যে নেই। তবে এখনো যারা আসছে তাদের একটা বড় অংশ কিন্তু ডেডিকেটেড এবং কমিউনিস্ট মূল্যবোধ, কমিউনিস্ট চেতনা নিয়েই তারা চলেন। কখনো কখনো এই সমাজের পাক, এই সমাজের যে বিভিন্ন ধরনের বিচ্যুতি, তা যে কাউকে কিছুটা টাচ করে না তা না, কিন্তু এখনো পার্টির মধ্যে এই পরিস্থিতিতেও পার্টিকে গড়ে তোলার যে
উদ্যোগ সেটা আছে, যার প্রমাণ আমরা এই তো ভেরি রিসেন্ট যেটা আমাদের আন্দোলন হলো, এই ছাত্রদের যে সমাবেশ হলো, তার মধ্য দিয়ে আমরা বুঝেছি। মানে এই প্রসঙ্গে পড়ে আসবো, কিন্তু এই নির্বাচন একটা সাংঘাতিক ইঙ্গিত, একটা সাংঘাতিক ইঙ্গিত আমাদের দিয়ে গেল। সেটা হচ্ছে যে পোলারাইজেশন অফ ভোটস। এ বাংলার মানুষ সবসময় যেটা বিশ্বাস করেছে যে ধর্মনিরপেক্ষতা, তার উপর ভিত্তি করে রাজনীতি হয়েছে, তার উপর ভিত্তি করে সবকিছু চলেছে। কিন্তু বিজেপির দাবি তারা যে পার্সেন্টেজ অফ ভোট পেয়েছেন, অর্থাৎ 46.24% তারা যে ভোট পেয়েছেন, সেটা নাকি সম্পূর্ণভাবে হিন্দুদের ভোট, এবং এই সম্পূর্ণ রূপে হিন্দুদের ভোট পেয়েই তারা যে 208টা আসন পেয়েছেন। এটা খুব আমার বাংলার রাজনীতির ক্ষেত্রে, বাংলার যে রাজনৈতিক ঐতিহ্যের ক্ষেত্রে এটা কি খুব ইঙ্গিতবহ একটা ঘটনা? এগুলো সাময়িক। এই ধরনের হিন্দুত্ব বা ইসলামবাদী বা খ্রিস্টান ধর্মী, এইভাবে সমাজকে সাময়িক ভাগ করা যায়। হিটলার চেষ্টা করেছিলেন নাৎসিদের মাধ্যমে ইহুদিদের বিরুদ্ধে তীব্র আন্দোলন, বিদ্বেষ সৃষ্টি করার। হিটলার কিন্তু শেষ পর্যন্ত থাকেননি। অন্তিম পরিণতিতে তাকে সমস্ত পরিস্থিতি দেখে নিজেকে সুইসাইড করতে হয়েছে, নিজের পরিবারের, নিজের স্ত্রী পর্যন্ত, এমনকি তার পোষা কুকুরটা, তাকে পর্যন্ত তাকে গুলি করে নিজে আত্মহত্যা করেছে। কাজে আজকে যারা ভাবছেন, মুশকিল হচ্ছে কি, এদের তো একটা বড় দল হচ্ছে তৃণমূল থেকে আসা। আগে কংগ্রেস করেছেন, তারপরে তৃণমূল করেছেন, আজকে বিজেপি করছেন, কালকে কোন পার্টি করবেন কেউ জানেন না। আপনারা কি নেবেন? আমাদের পার্টিতে তো ওইভাবে নেওয়া হয় না। তাহলে তো বাদ দিন। আর আমাদের পার্টিতে ওইভাবে হয় না। আমাদের পার্টি না, দল নেই যেটা ঠিক আছে, আমাদের পার্টিতে ওইভাবে নেওয়া হয় না। আমাদের পার্টিতে অতীতে যে সময়ের কথা এলো, যে পুরোনো সময়ের কথা, তখন আমাদের পার্টি ছেড়ে কোনো এমএলএ চলে যাচ্ছে বা কোনো পার্টির নেতা বেরিয়ে যাচ্ছে, এই যে ঘটনা ঘটেনি। এখন দু একটা বিচ্ছিন্ন ভাবে ঘটছে, সেটা আলাদা। কিন্তু আমাদের পার্টিতে গ্রহণ হচ্ছে মতাদর্শের উপর ভিত্তি করে। কমিউনিস্ট আমি কমিউনিস্ট ভাবনায় আমাকে পরিচালিত হতে হবে, আবার নিজের জীবনকে পরিচালনা করতে হবে, তার উপর দাঁড়িয়ে হবে। কাজে ওইভাবে আমাদের পার্টিতে নেওয়া হয় না। এই যে পরিস্থিতিটা হলো, এই পরিস্থিতিটা হওয়া উচিত নয়। আপনাদের পার্টির ইতিহাস তো, আমার দেশে কমিউনিস্ট পার্টির ইতিহাস 100 বছরের বেশি। আপনার দলের ইতিহাস সিপিআইএম 64 সাল থেকে টানা। না, আমাদের পার্টি 1921-20 সাল থেকে কমিউনিস্ট আন্দোলনের 100 বছরের কমিউনিস্ট পার্টির জন্ম। 100 বছরের বেশি। তারপরে মানে সিপিআইএম এর জন্ম বলছি 64 সাল। হ্যাঁ, তারপরে সিপিআইএম এবং কমিউনিস্ট পার্টির যে বিভাজন হয়েছিল, সেটাও মতাদর্শগত করে যে কোন পথে সমাজতন্ত্র আসবে সেটা নিয়ে আমি আলোচনা করছি। কিন্তু তারপরেও 34 বছর আপনারা শাসন করলেন, তারপরেও আজকের এই যে বিজেপির দাবি যে শুধুমাত্র হিন্দু ভোটে তারা 208টি আসন জয় করেছে, দখল করে তারা ক্ষমতা দখল করেছে, মানে এটা হিন্দুত্ববাদী একটা সরকার। এই জিনিসটা তো আমাদের বাংলার সংস্কৃতির সঙ্গে, বাংলার রাজনৈতিক ঐতিহ্যের সঙ্গে যায় না, মেলে না বলেই লোকে ইতিমধ্যে তাদের আশা ভঙ্গ হচ্ছে। যে আশা নিয়ে এবারের ভোটটা কিরম হয়েছে, বিজেপি ধারণাটা ভুল। মানুষ চেয়েছে তৃণমূলের সরকারের অবসান চাই, সেই মনোভাব থেকে মানুষ ভোট দিয়েছে। হিন্দুদেরও একটা বড় অংশ বামপন্থীদের দিয়েছে ভোট, তৃণমূলকেও দিয়েছে। তৃণমূল তো খুব কম ভোট পায়নি। না, আমাদের ফারাক মাত্র 32,10,000। কাজেই এই যে ওটা ভাবছে সব হিন্দু ভোট দিয়ে দিয়েছে, নট দ্যাট। যেহেতু এই সরকারটার অবসান চাইছিল মানুষ, এই প্রত্যয় থেকে মানুষ মনে করেছে যে অন্য কাউকে ভোট দিলে তৃণমূল আবার ফিরে আসতে পারে। সেই ধারণা থেকে কিন্তু মানুষ ভোট দিয়েছে ওদের সরানোর জন্য, শুধু হিন্দুত্ব কায়েম করার জন্য না।
অনেক লেখাপড়া জানা মানুষ, বুদ্ধিজীবী, কলেজের অধ্যাপক, বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন ব্যাংকে চাকরি করেন, সরকারি অফিসে চাকরি করেন, তারা তো শুধু হিন্দুত্ব দ্বারা পরিচালিত হয়নি। এটাই তো বিজেপি বোঝানোর চেষ্টা করছে মানুষকে, হিন্দুত্ব নিয়ে আসতে হবে। এই যে এত বড় বড় কথা রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাষায় যেভাবে বিধানসভায় বলছেন, সরকারটা হিন্দুত্ববাদী হয়েছে। কারণ যারা সরকারের মন্ত্রী, যারা সরকারকে সমর্থন করছেন, বিধায়করা, তারা মনে করছেন হিন্দুত্বের নাম বলে গায়ে দিয়েই তারা বেরিয়ে যাবেন। 14 সালের পর নরেন্দ্র মোদী 14 সাল পর্যন্ত তার সরকার ঝুঁকে গেনে ছিল তার স্লোগান। এবার তো যুক্তি হলো, তার একজন মন্ত্রী, সবার সদস্য, তাকে পদত্যাগ করতে বলতে হলো। অযোধ্যাতে বিজেপি হেরেছে, বলছি আমি, পদত্যাগ করতে বলতে হলো। এমনকি তোমার প্রধানমন্ত্রী নিজে মাঝরাতে তিনি ফেসবুকে লাইভ করলেন, তার আগে তো বলেছেনই। কাজেই 2014 আর 2026 এক না। হিন্দুত্ব দিয়ে কি হবে? মানুষের রুটি রুজির কি হবে? ছেলে মেয়েদের চাকরির কি হবে? লেখাপড়ার 12টা বাজছে, নেট পরীক্ষায় যা হয়েছে। পেট্রোলজাত দ্রব্যের দাম সারা পৃথিবীতে 40% কমেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন যে আমি পারবো না। মানুষ তো এগুলো মিলিয়ে দেখছে। ব্যাংক বলছে আরো কেন্দ্রীকরণ হবে, অর্থাৎ বিকেন্দ্রীকরণ হবে, আরো ব্যাংক অন্য ব্যাংকের সঙ্গে যুক্ত হবে। ওই ব্যাংকে যাও, দেখবে ব্যাংকে নতুন কোনো লোক নিয়োগ হচ্ছে না, সব পুরনো লোকেরা অন্য ব্যাংকের থেকে যারা আসছেন তাদের এখানকে যুক্ত করে দেওয়া হচ্ছে। লোক তো এগুলো অভিজ্ঞতার মধ্যে দেখছে। জিনিসপত্রের দাম হু করে বাড়ছে, গ্যাসের দাম কি হারে বাড়ছে, এবং চাকরির কোনো নিশ্চয়তা, চাকরির তো কোনো নিশ্চয়তাই নেই। এই যে এসব এরা বলেছে, এত সব বলছে, কি বলছে? খালি গন্ডা দমন আইন বলেছি, ঢুকিয়ে দেবো। আচ্ছা, আমি কারোর নাম আমি পেতে পারি? আচ্ছা বলো তো, এইভাবে আজ পর্যন্ত কোন, মমতা ব্যানার্জির কথা ছাড়ো, তার কথা বলছি না, এর আগে যারা আমাদের দেশের মুখ্যমন্ত্রী হয়েছেন, জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বাদ দাও, তার আগে প্রফুল্ল ঘোষ হয়েছেন, তারপরে প্রফুল্ল সেন হয়েছেন, সিদ্ধার্থ শঙ্কর রায় হয়েছেন, মাঝখানে অজয় মুখার্জি হয়েছেন, মাঝখানে পরবর্তীকালে সিদ্ধার্থ শঙ্কর রায় হয়েছেন। সিদ্ধার্থ শঙ্কর রায়ের আগে কিছুদিনের জন্য, অল্প কিছুদিনের জন্য, 10-12 দিনের জন্য বিজয় সিং নাহার হয়েছেন। তো সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে তো আমাদের বড় লড়াই ছিল, কিন্তু তাকে কখনো এরকম আমরা বলতে দেখিনি। আমি বিধানসভায় দাঁড়িয়ে এই নাম পেয়েছি, সবটাই তো আজকে ছেড়ে দিতে হবে। কাজে এইভাবে তো বলা যায় না। আমি দেখে নিচ্ছি। আপনি কে? আপনি মুখ্যমন্ত্রী, আপনি আপনার হোম সেক্রেটারিকে অর্ডার দেবেন, আপনার চিফ সেক্রেটারিকে অর্ডার দেবেন, তারা পুলিশকে বলবেন। এই তো সরকার চালানোর পদ্ধতি। এই যেভাবে চলছে, এ তো আমি মমতা ব্যানার্জির আচরণ আর এই আচরণের সঙ্গে কোনো তফাৎ খুঁজে পাচ্ছি না। যারা নন্দীগ্রামের এই জিনিস করেছেন, যারা অন্যান্য জায়গায় এই জিনিস করেছেন, তখন তো তারা তৃণমূলেই ছিলেন, কি করেছেন? গুন্ডাদের বাদ দিয়ে করেছেন। এখানে একটা প্রশ্ন উঠেছে যে নন্দীগ্রামের গণহত্যার দায় নিয়ে কিন্তু বৌদ্ধবাবু পদত্যাগ করেননি, কিন্তু শিক্ষাক্ষেত্রে দুর্নীতির দায় নিয়ে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন। কোথায় ধর্মেন্দ্র প্রধান, কোথায় কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, কোথায় গোটা ভারতবর্ষে অচল অবস্থা তৈরি, তার সঙ্গে এটাকে তুলনা করছে। নন্দীগ্রামের দায় নেবেন কেন? নন্দীগ্রামে তো সব সাজানো ঘটনা। নন্দীগ্রামের এইসব বাহিনী কারা তৈরি করেছিল? আজকের যিনি মুখ্যমন্ত্রী, তখন তিনি তৃণমূলে ছিলেন, তাদের নেতৃত্ব হয়েছে। নন্দীগ্রামে এই সমস্ত বুদ্ধিজীবীরা চলে গেছিল বিভিন্ন জায়গায়। নেতার ঘটনা কাদের নেতৃত্বে হয়েছে? তখন কি সমাজ বিরোধীদের বাদ দিয়ে তৃণমূল
ওইসব জায়গায় ডমিনেট করেছে। আমি তো নন্দীগ্রামে গিয়েছিলাম তখন এমএলএ, আমরা তো নন্দীগ্রামে আমাদের ওই অঞ্চলে গিয়েছিলাম, ওই অঞ্চলগুলোতে গিয়ে তো দেখে এসছি কি চেহারা মানুষের। মানুষ বাড়িতে ঘরে থাকতে পারছে না। আমি সিপিআইএম করি, এইটা আমার অপরাধ, আমি থাকতে পারবো না। আজকে যে জিনিস করছেন এখানে, যে মুসলিমরা থাকতে পারবে না, স্বাধীনতা আন্দোলনে কি ভূমিকা আছে বিজেপির, আরএসএস এর, হিন্দু মহাসভা, ওদের সাভারকার জেলে ছিলেন, আন্দামান সেলুলার জেলে। মুচলেখা দিয়ে আমি ব্রিটিশের বিরুদ্ধে কিছু করব না, ব্রিটিশকে সাহায্য করব, এই মুচলেখা দিয়ে জেল থেকে বেরিয়ে এসছে। এটা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ। ওদের যিনি হিন্দু মহাসভার মূল প্রবক্তা গোলওয়ালকার, তিনি স্বাধীনতা আন্দোলনের সময় কি বলেছেন, যে হিন্দুরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে নিজেদের শক্তি নষ্ট করবে না, আমাদের লড়াই করতে হবে হিন্দু রাষ্ট্র করার। এই এদের অতীত, সেই অতীত নিয়ে এরা কথা বলছে। আজকে সুরাবর্দির নামের রাস্তা গোপালপাড়ার নামে করা হয়েছে, গোপাল মুখার্জির নামে করা হয়েছে। তা আমরা দেখলাম, খবর আমাদের কাছে এসছে যে শিলিগুড়ি যে প্রধান যে রাস্তা হিলকাট রোড, তার মধ্যে আপনার সফদর হাজমি চক, যেখানে সমস্ত আপনাদের আন্দোলনগুলো হয়, কালকে সেই সফদর হাজমি চকের যে ফলক, সেই ফলক উপড়ে ফেলা হয়েছে। একটু বলেছে, ওরা তো বলেছে লেনিনের মূর্তি উপড়ে ফেলবে। আরে হিটলার, স্বয়ং হিটলার কিছু করতে পারেননি। স্বয়ং আমেরিকাতে কমিউনিস্টরা বিক্ষোভ দেখাচ্ছে, ইউরোপের সমস্ত দেশে দেশে। কত সহজ ওই কিছু লোক পায়ে মারিয়ে সিপিআইএম এর ঝান্ডা, সিপিআইএম এর কাগজ পায়ে মারিয়ে ফেলছে। এটা কেরম লাগবে যদি ভবিষ্যতে এমন সময় আসে, সেই সময় যদি নরেন্দ্র মোদীর ছবি ওইভাবে পায়ে দিয়ে করে? এটা কি মানে রাজনৈতিক সভ্যতা? এটা কি রাজনৈতিক শিষ্টাচার? এইভাবে কি রাজনীতি হয়? এইভাবে তো রাজনীতি হয় না। কিন্তু আপনাদের বিরুদ্ধে একটা কথা উঠে আসছে যে আপনারা যে অত্যাচার করেছিলেন 34 বছরে, সেটাকেও ভুলে যাওয়া হবে না বা হচ্ছে না, বলে বেড়াচ্ছে। আমরা আপনাদেরকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে। বুঝে নিক না, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা 72 থেকে 77 সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল সামলেছি। আমরা 2011 থেকে 2026 তৃণমূল সরকারের দেখেছি, আমরা সামলেছি। কমিউনিস্ট আন্দোলনকে খতম করে দেওয়ার মতন পৃথিবীতে কারণ নেই। আর এরা কারা? হরিদাস পাল কমিউনিস্ট আন্দোলনকে শেষ করবে? অত সহজ? কমিউনিস্ট আন্দোলন একটা মতাদর্শের পার্টি। আর কিছু ভেড়ুকা পুরুষ থাকলে তারা চলে যাবে, বাকিটা আমাকে পারবে কেউ আমাদের পার্টি থেকে, আমাকে এই পার্টির থেকে অন্য পার্টিতে নিয়ে যেতে হয়? এর থেকে কমিউনিস্ট আন্দোলনে যদি কোনো মতাদর্শগত বিরোধ হয়, সেই মতাদর্শগত বিরোধের ক্ষেত্রে কি অবস্থান নেব, সে তো আমার মার্গদর্শন বা আমার পার্টি কর্মসূচি আমাকে বোঝাবে। কাজে এইসব যারা হুঙ্কার দিচ্ছে না, তারা মুসলিনের দিকে তাকাক। মুসলিনের ডেড বডি, মুসলিনের অত্যাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে তার ডেড বডি তার রাজধানীতে সেখানে ল্যাম্পপোস্টে ঝোলানো ছিল, এবং সব মানুষ এসে তাতে থুতু দিয়েছে, তাতে ঘৃণা বর্ষে দিয়েছে। কারা এসব? হিটলারের কি হয়েছে শেষ পরিণতি? পড়ুক না দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস, বিবেকানন্দ মুখার্জির লেখা বইটা পড়ুক, আরো অনেকের বই আছে, পড়ুক না। সবচাইতে যেটা মানে উল্লেখযোগ্য এখানে, যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সরাসরি আক্রমণ করা হচ্ছে। এ তো চিরকালের নিয়ম। যারা প্রকৃত অর্থে দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছে, স্বাধীনতা আন্দোলনের জন্য নিজেদের সবকিছু বিলিয়ে দিয়েছে। আরএসএস হিন্দু মহাসভা তো সেই পার্টি না। আরএসএস হিন্দু মহাসভা তো ব্রিটিশের দালালি করেছে। সেই পার্টি কি করে বুঝবে স্বাধীনতা সংগ্রামের কি মূল্য? আরএসএস একটা নাম বলুক না তাদের হয়ে স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়েছে। অটল বিহারী বাজপেয়ী 42-এর ভারত ছাড়ো আন্দোলনে
তিনি অংশগ্রহণ করেনি, মিছিলের সামনে পড়ে গেছিলেন, তাকে ব্রিটিশ পুলিশ ধরে, তিনি মুচলেখা দিয়ে তাদের হাত থেকে ছাড়া পান। একজন দেখাক না কমিউনিস্ট আন্দোলনের নামের তালিকা, কমিউনিস্ট পার্টি পরে যারা কংগ্রেস থেকে কমিউনিস্ট পার্টিতে এসছে, যারা পরবর্তীকালে, তার তালিকা দেখলে তো ঘাবড়ে যাবে যে পড়েছে নাকি, সবকিছু পড়ুক, সত্য কথা বলুক। ঠিক আছে, আমাদের বইপত্র পড়তে হবে না, পশ্চিমবঙ্গের বই পড়তে হবে না, ওরা যে দেশগুলোকে পছন্দ করে সেই দেশ থেকে নিয়ে আসুক, ইংল্যান্ড থেকে নিয়ে আসুক না, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ইংল্যান্ড থেকে নিয়ে আসুক না, ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস এখনো ইংল্যান্ডের লন্ডনের লাইব্রেরি গুলোতে পাওয়া যায়, এখনো লন্ডনে কমিউনিস্ট পার্টি আছে। আপনি যে উদাহরণগুলো টানছেন, যাদের নামগুলো বলছেন, হিটলার, মুসোলিনি ইত্যাদি ইত্যাদি। ইন্দিরা গান্ধী, আপনি, হ্যাঁ, আমাদের দেশে ইন্দিরা গান্ধী 70 সালের পর থেকে, 70-71 সালের পর থেকে মিসা আইন ইত্যাদি দিয়ে সব করেছে, কি করেননি? তো তারপরে যে তখনও তো একই স্লোগান ছিল, এক দেশ এক জাতি এক নেত্রী, এশিয়ার মুক্তিসূর্য ইন্দিরা গান্ধী জিন্দাবাদ, এই তো স্লোগান ছিল। এটা তো তখন কংগ্রেস, মেরা ভারত মহান, এটা তো সেই পার্টির লোক, বংশ পরম্পরা, এরা সেই পার্টির লোক। আপনি কোথাও আতঙ্কিত এই যে হুঙ্কার, প্রতিনিয়ত আপনাদের প্রতি ঘৃণা প্রকাশ করা, কমিউনিস্টদের দেখে নেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব? শোনো, ল্যাবরেটরিতে হাইড্রোজেন অক্সিজেন মেলালে রেজাল্ট বেরোয় জল, অন্য কিছু তো বেরোবে না। সারা পৃথিবীর যে কোনো জায়গায় গেলে আমাদের যে মতাদর্শটা, সেই মতাদর্শটা সারা পৃথিবী এবং সবচেয়ে আধুনিক মতাদর্শ, তাই ওইটাই তো আমাদের ভরসা। আমরা তো এরকম দল না যে আজকে বিজেপিতে, কালকে তার আগে কংগ্রেসে, তারপরে তৃণমূলে, এই যারা কংগ্রেস, এনসিপিআই হয়েছে, এখন আবার এনসিপিআই, এখন আবার শুনছি তারা বিজেপি হয়েছে। আরে কদিন আগে যারা এই যে এমএলএ গুলো, কদিন আগে তুমি মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে ভোট নিলে, হতে পারে ওই পার্টির অনেক ত্রুটি আছে, তার ভাগিদার কি এখন যারা ওই 80 জনের মধ্যে ভালো তৃণমূল হচ্ছে, তারা কি, এই দেখো না, অরূপ বিশ্বাস, তার বিরুদ্ধে এত এনকোয়ারি হচ্ছিল, সব বন্ধ। ববি হাকিম বন্ধ, তারপর ওই জাভেদ খান, তার বিল্ডিং ভাঙতে বুলডোজার চলে গেছিল, এখন সব বন্ধ। এ তো মিলেমিশে এক হয়ে যাবে, কারণ এদের দর্শনটা একটাই, সেটা হচ্ছে গরিব মানুষের বিরুদ্ধে, বড় লোকের পক্ষে, কামানোর পক্ষে। এই যে ধরো আমাদের পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায়, আমি নাম বলবো না, তৃণমূলের কাউন্সিলর এলাকার বাইরে ছিল, আমরা খবর পাচ্ছি কোথাও 1 কোটি, কোথাও 50 লাখ, এই সেটেলমেন্টে তুমি বানিয়ে দিতে তাই, এই সেটেলমেন্টে তারা এখন বহাল তবিয়তে আছে। এই যে কাউন্সিলররা সব পদত্যাগ করছে, কারা পদত্যাগ করল, কাদের চায় পদত্যাগ করল, কে বলল? এখানে রথযাত্রা উদ্বোধন হলো, লকেট চ্যাটার্জি এসে হাজির। লকেট চ্যাটার্জি তো আজকের থেকে না, উনিও তৃণমূলেই ছিলেন, তৃণমূল থেকেই বিজেপিতে এসছেন, এমন না যে ছিলেন না। তো তারা এদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, এদের অনুষ্ঠানগুলোতে আসছে। আর আমার একদম সবশেষ যেটা হচ্ছে যে এই জেন জি, যেটা নতুন একটা ককরোচ পার্টি, জেন জি, বা এই ককরোচ পার্টিকে ছাপিয়ে আপনাদের যে ছাত্র যুব সংগঠন, তাদের যে নতুন একটা ঢেউ সারা ভারতবর্ষ জুড়ে, এটা কি আপনাদের নতুন করে ভরসা যোগাচ্ছে? এদের বিরুদ্ধেও আমাদের যেটা ভরসা যোগাচ্ছে সেটা হচ্ছে বিজেপি সরকারের, দিল্লির সেই বিজেপি সরকারের এই আন্দোলনের সামনে আত্মসমর্পণ, যা 14 সাল থেকে 26 সাল পর্যন্ত, 26 সালের এই ঘটনার আগে পর্যন্ত কোনোদিন এটা হয়নি, এটা আমাদের ভরসা যোগাচ্ছে। আমাদের সঙ্গে মতাদর্শের মিল সব ওই ককরোচ পার্টি বা অমুক পার্টি তমুক পার্টির সঙ্গে নেই, আমরা আমাদের ভিন্ন ভাবে চলছি। কিন্তু মানুষ ভরসা পাচ্ছে যে নরেন্দ্র মোদীকে আত্মসমর্পণ করতে হলো। তুমি বিধানসভায়, এই লোকসভায় ভাষণগুলো শোনো,
ওই যে সঞ্জয় সিং আম আদমির পার্টি, সে কিভাবে নাঙ্গা করে দিয়েছে বিজেপিকে স্বাধীনতা আন্দোলন নিয়ে? এবং কোন উত্তর আছে বিজেপি? শ্যামাপ্রসাদ মুখার্জি ভূমিকা নিয়ে। শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা নিয়ে কি করেছেন তিনি এই বাংলা তৈরি করার জন্য? তিনি তখন তো হিন্দু মহাসভার একজন প্রার্থী। উনি তো আগে যে সরকার তৈরি হয়েছিল সোহরাওয়ার্দীর, তার তিনি অর্থমন্ত্রী ছিলেন। বাংলার স্বাধীনতা আন্দোলনে তার কন্ট্রিবিউশন কি? তখন তো তিনি বাংলার স্বাধীনতা আন্দোলনে পার্টিসিপেট করেননি। এই যে কারণগুলো বলছেন, এই কারণগুলো মানুষের সামনে যাতে না পৌঁছয় এবং মানুষের দৃষ্টি যাতে ঘুরিয়ে দেওয়া যায়, তার জন্য কি সাংবাদিকরা উঠে পড়ে লিখেছে আন্দোলনের জন্য রাস্তায় নেমেছে, যে আমাদেরকে মারা হয়েছে, আমরাও মার খেয়েছি। দেখো, একটা জিনিস বলি আমাদের, যে সাংবাদিকদের মারার আমরা পক্ষে না। আজকের যারা তৃণমূল ছিল, এখন বিজেপি হয়েছে, তাদের সময় কম সাংবাদিক মার খায়নি। আর এখন একটা সংবাদ মাধ্যমে একটা হয়েছে, তুমি দেখবে সোশ্যাল মিডিয়ার চ্যানেলগুলো অনেক বেশি বেড়েছে এবং তাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি বাড়ছে। আজকের প্রজন্ম সব সাংবাদিকদের তো চেনে না। তখন আমাদের সময় যখন সংবাদ মাধ্যম যা ছিল, বেশিরভাগকেই আমরা চিনতাম, জানতাম। এটা যারা করে ফেলেছে, কারণ সব যে আমাদের বামপন্থী ছাত্র আন্দোলনের ছেলেমেয়েরা ছিল তা তো না। অন্য কিছু দুষ্কৃতকারী ঢুকেও থাকতে পারে এবং তারা টিভির সামনেও বলেছে এটা ওটা। কিন্তু এইসব ছেলেদের, এই যে সব আমি শুনি, খালি বলছি এরা তো নেটের ছাত্ররা হলে মহা মুশকিল। যারা বলছে তারাও তো ছাত্র আন্দোলন করেছে। তারা যখন ছাত্র আন্দোলন করেছে, ছাত্র পরিষদের সমাবেশ করেছে, সব কি ছাত্ররা ছিল? অনেক ছাত্র নেতা আছে যারা তাদের কলেজ জীবন, ইউনিভার্সিটি জীবন শেষ হয়ে যাওয়ার পরও বেশ কিছুদিন ছাত্র আন্দোলন করেছে। প্রিয়রঞ্জন দাস মুন্সি 21শে জুলাই উপস্থিত ছিলেন, তখন তো ওনার যুব কংগ্রেস করার বয়স ছিল না। থাকতেই পারে। একটা ইস্যু, সেই ইস্যুটা হচ্ছে সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে। আশেপাশে বহু লোক, অফিস কর্মচারী, বিভিন্ন জায়গায় পার্ক স্ট্রিটে অফিস আছে, এদিকে অফিস আছে, 2-4 দুষ্কৃতিকারী ঢুকতেই পারে। কিন্তু আমি নাম পড়ে দিয়ে বলবো এদের গুন্ডা দমন, কে গুন্ডা দমন নাই তো মুখ্যমন্ত্রী দিতে পারে না? তার থেকে একাডি উঠে অর্জুন সিং বলছেন গুন্ডা দমন আইন তো মুখ্যমন্ত্রী করতে পারেন না। গুন্ডা দমন আইন হবে কি হবে না ঠিক করবে পুলিশ ডিপার্টমেন্ট। আমি অ্যাসেম্বলিতে বলে দিচ্ছি, সব গুন্ডা দমন আইন গ্রেপ্তার করো। গুন্ডা দমন আইন মানে কি? এ তো পিডি অ্যাক্ট ইন্দিরা গান্ধী চালু করেছিল, মিসা ইন্দিরা গান্ধী চালু করেছিল। শেষ পরিণতি কি হয়েছে? 77 সালে ইন্দিরা গান্ধী নিজে হেরেছেন। ইন্দিরা গান্ধী গোটা ভারতবর্ষ থেকে পালাতে বাধ্য হয়েছেন, পরে আবার ফিরে আসছেন, আসতেই পারে না। এখানে আপনি তারাও এককাটি উঠে অর্জুন সিং বলছেন যে গুন্ডা দমন আইনের থেকেও কড়া ভাবে সিপিএম এর মোকাবিলা করা। সিপিএম কে এতটা ভয় পাচ্ছে কেন? সিপিএম কে এরা কেন ভয় পাবে? এরা তো ভয় পাবেই। সিপিএম কে শ্রীমতী ইন্দিরা গান্ধী ভয় পেয়েছেন, সিপিএম কে নরেন্দ্র মোদীরা ভয় পাচ্ছেন। তারা বলছেন যে কমিউনিস্টরাই হচ্ছে আসল। হিটলার তার ইহুদি বিদ্বেষ ছেড়ে কমিউনিস্ট বিদ্বেষ সামনে চলে এলো। এ তো সারা পৃথিবীর ইতিহাস তাই বলে। যতই চেষ্টা করুক না কেন, আমাদের পার্টি তো আছে। আমাদের পার্টি, আমাদের ছাত্ররা আজকেও কলকাতায় মিছিল করেছে। আমরা আরো মিছিল মিটিং করব, কিন্তু আমরা কোনো ধ্বংসাত্মক মনোভাব নিয়ে চলতে চাই না। একটা সরকার এসছে, নতুন সরকার নতুন ভাবনা নিয়ে এসছে, তারা চলুক, মানুষ তার অভিজ্ঞতায় বুঝুক। মানুষ তার অভিজ্ঞতায় বোঝার মধ্য দিয়ে যখন মানুষ বুঝবে যে এদেরকে আর এ করা উচিত না, আসলে তুমি দেখো না যে উন্মাদনা বিজেপি নিয়ে লোকের দেখেছিলে, সেই উন্মাদনা আছে। আচ্ছা বড় তো আমরা দেখিনি। এইভাবে একদম সরকার এসছে 2 মাস 3 মাস, এইভাবে মিছিলের মধ্যে কমিউনিস্ট পার্টি তার ঝান্ডা ওইভাবে পা দিয়ে মারাচ্ছে। বুঝতে পারছি কি করছে। এটা কি কোনো সভ্য সমাজের মানুষ পছন্দ করবে?
তৃণমূল তো চেষ্টা করেছিল প্রথম দিকে আমাদের খতম করে দেওয়ার, পারেনি তো। তারপরে তো আমরা বড় বড় সমাবেশ করেছি। একটু ধৈর্য ধরুক। এই যে হেই কারেঙ্গা সেই কারেঙ্গা, আরে মানুষের জন্য কি করছে? জিনিসপত্রের দাম কমানোর জন্য কি করছে? এই যে তুমি বাড়িগুলো ভাঙার উদ্যোগ নিয়েছিলে, তুমি বোল্ডোজার চালাচ্ছ কোথায়? রেলওয়ে হকারদের উপর। তুমি বোল্ডোজার চালাচ্ছ কোথায়? যেখানে গরিব মানুষ কিছু দোকানপাট করে খাচ্ছে। তোমাদের ওই নীলগঞ্জ রোডে করেছে কালকে। তাদের চাকরি, আরে ভাত দিতে পারো না, কিল মারার গোসাই চাকরি, এটা কেন করছে এরকম? নরেন্দ্র মোদী তো বলেছিল বছরে 1 কোটি বেকারের চাকরি, 3 কোটি বেকারের চাকরি দেবে। কোথায় গেল? তাহলে এত বেকারি কেন? সলিউশন কোথায় খুঁজবেন? সলিউশন একটাই, এটাই আমার লাস্ট। ইতিমধ্যেই নরেন্দ্র মোদী যেমন ওখানে ওই ফলতায় যে কি নাম ওর, ঝুঁকতা নেই, এই জাহাঙ্গীর ঝুঁকতা নেই, নরেন্দ্র মোদীও এই ভঙ্গিমায় চলছিল। এই 14 সাল থেকে উনি প্রধানমন্ত্রী, আজ পর্যন্ত প্রেস কনফারেন্স করে কোনো কথা বলেননি। এটা গণতান্ত্রিক ভাবনা? আমি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবো না, খালি মাঝে মধ্যে ভাষণ দেবো? এটা কি গণতান্ত্রিক উপায়? আমার রাজ্যে কিন্তু মুখ্যমন্ত্রী সবসময় সে দিচ্ছে, সেটা ঠিক আছে, যেটা আমি না করছি না। মুখ্যমন্ত্রী প্রেসকে মিট করছেন, বলছেন, ঠিক আছে। প্রেস কনফারেন্সও করা উচিত, বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া উচিত, সব ঠিক আছে। কিন্তু দেশের যিনি প্রধান, যাকে ওনারা মনে করেন ঈশ্বরে আল্লাহ তেরে নাম, যাকে মনে করে নরেন্দ্র মোদী, যাকে ভগবানের জায়গায় পৌঁছে দিচ্ছে, সেই ভগবানকে তো ঝুঁকতে হচ্ছে। যেমন ওই পুষ্পা ঝুঁকে গানি, তাকে যেমন দড়ি পড়ে ঘোরানো হচ্ছে, পৃথিবীটা এই পথেই চলে। মমতা ব্যানার্জির সরকারও মনে করতো না যে তাদের ঝুঁকতে হবে, এখন ঝুঁকতে হচ্ছে। এই যখন মিটিং টিটিং হচ্ছে, উনি এতদিন বলতেন যে তৃণমূল আমাদের সভা করতে দেয় না, করতে অর্ডার নিয়ে আসে। ওই ইস্যুতেই তো লোকে আপনাদের ভোট দিয়েছে, যে সমস্ত রাজনৈতিক দল তার গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক কাজকর্ম করতে পারবে। কেন আপনি তৃণমূলকে পারমিশন দেবেন না? কেন সিপিএম এর মিছিলকে আটকে দেবেন? সিপিএম এর মিটিংকে আটকে দেবেন? কোন কালচার এটা? আপনি যেটা বলে ভোট নিলেন, নিজের চেয়ারে বসে সেই নীতিটাই পাল্টে দিচ্ছেন। এর বিরুদ্ধে আপনাদের আন্দোলন তো চলবে। আমাদের মানুষের রুটি রুজির লড়াই, তার সঙ্গে মানুষের গণতান্ত্রিক অধিকারের লড়াই চলবে। আমরা 72 থেকে 77 আমরা কামারহাটির পৌরাঞ্চলে আমরা থাকতে পারি। পানিহাটির কমরেডরা বহু এলাকার বাইরে ছিল, আন্দোলনটা কম ছিল আমাদের। আমরা জানি মানুষের সঙ্গে সম্পর্ক কিভাবে গড়ে তুলতে হয়, আমরা জানি। আর জেল ফেল অমুক তমুক এসবের ভয় দেখিয়ে লাভ নেই। ওতে আরে শিশিরে পেতেজি সজ্জা, সমুদ্রে কিভাবে ভয়, এই তো আমাদের মনোভাব। কে কি বলছে তাতে কিচ্ছু আমরা তোয়াক্কাই করি। তাহলে আমরা শেষ করছি মানুষের এই কথাটা দিই যে শিশিরে পেতেজি সজ্জা, সমুদ্রে কি ভয়। অর্থাৎ আগামী দিনগুলোতে এ রাজ্যে বামপন্থী আন্দোলন আরো বেশি করে শক্তিশালী হবে, আরো মানে সমষ্টিগতভাবে আরো সোচ্চার হয়ে উঠবেন বামপন্থী ছাত্রছাত্রীরা, জেনজি যাদেরকে বলা হচ্ছে। এই মুহূর্তে তাদের মধ্যে একটা বিশাল অংশ রয়েছেন বামপন্থী। তার সাথে জুড়ে যাচ্ছে বামপন্থী আন্দোলনের, ভারতবর্ষে বামপন্থী আন্দোলনের সুদীর্ঘ একটা ইতিহাস। আমরা সেদিকেই তাকিয়ে থাকবো, সেই ভবিষ্যতের দিকেই তাকিয়ে থাকবো। সেটা সোনালী হয় কি অন্য রঙের হয়, তার দিকে নজর আপনাদের থাকবে এবং আমাদের থাকবে। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি, জয় হিন্দ, নমস্কার।